ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা আবরার আটকের একই সময়ে ইসলামাবাদে নিখোঁজ হন বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা জাহাঙ্গীর। ৭ ঘণ্টা পর সন্ধান। গাজীপুরের বোর্ড বাজারে সোয়েটার কারখানায় ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বে জরুরি অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। গবেষকরা বলছেন বাংলাদেশে ঝুঁকি কম, সচেতনতা বাড়ানোর তাগিদ। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি। নিজেদের পক্ষে সাফাই গাইছেন এরশাদ ও রওশনপন্থীরা। এবং কক্সবাজারে বাংলাদেশের যুবাদের বোলিং তোপে লন্ডভন্ড নামিবিয়ার ব্যাটিং লাইন আপ। মাত্র ৬৬ রানের টার্গেটে ব্যাট করছে ইয়াং টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সন্দেহভাজন গতিবিধির কারণে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা আবরার আটকের পর মুক্ত এবং প্রায় একই সময়ে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা জাহাঙ্গীরের নিখোঁজ ও পরবর্তীতে তার সন্ধান পাওয়ার ঘটনাটিকে একেবারেই সাধারণভাবে নিচ্ছেন না কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ঢাকায় পাকিস্তানি কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের সুস্পষ্ট অভিযোগ থাকলেও ইসলামাবাদে একই সময়ে বাংলাদেশ কর্মকর্তা জাহাঙ্গীর কেন নিখোঁজ হলেন তার বিস্তারিত জানা যায়নি এখনও। কূটনীতিকরা এটিকে পাকিস্তানের পুরনো প্রতিহিংসা প্রবণ মানসিকতা হিসেবে দেখছেন। ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ও এ বিষয়ে বিস্তারিত জানবো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তারেক শামসুর রহমানের কাছ থেকে। এই মুহূর্তে মোহাম্মদপুরে তার বাসায় আছেন সহকর্মী তানির মেহেদি। যাচ্ছি তার কাছে। বিশ্লেষক এবং বিভিন্ন সময়ে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে যিনি বিভিন্ন গবেষণা করেছেন ডক্টর তারেক শামসুর রহমান স্যারের বাসায়, এবং আমরা তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এবং এই মুহূর্তে আমরা একটু সরাসরি তার কাছে জানতে চাইব যে গতকালকে বাংলাদেশ এবং পাকিস্তান দূতাবাস কর্মকর্তাদের যে দুই কর্মকর্তার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আসলে কূটনৈতিক শিষ্টাচারে এর কতটুকু প্রভাব পড়েছে কিংবা পাকিস্তান কূটনৈতিক শিষ্টাচারের কোনো লঙ্ঘন করেছে কিনা সেই বিষয়টি সম্পর্কে আমরা স্যারের কাছে একটু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেকদিন থেকেই লক্ষ্য করছি যে পাকিস্তানের আচরণ বাংলাদেশের ক্ষেত্রে এটা বন্ধুত্বপূর্ণ নয় এবং অনেক ক্ষেত্রেই তাদের যে আচরণ এবং তাদের যে ভূমিকা সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনায় অনেকটা হস্তক্ষেপ করার শামিল। সর্বশেষ ঘটনায় আমরা যেটা দেখলাম, একজন পাকিস্তানি দূতাবাস কর্মকর্তাকে গ্রেপ্তার এবং তার কাছে কিছু ভারতীয় মুদ্রা পাওয়ার যে ঘটনা আমরা পত্রপত্রিকায় শুনেছি, এটা অনাকাঙ্ক্ষিত এবং নিঃসন্দেহে এটা কোনো দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের একটা প্রভাব ফেলবে বলে আমার ধারণা। কারণ আপনি জানেন যে জাতিসংঘের চার্টারে যে বলা আছে নীতিমালা, যে নীতিমালার উপর ভিত্তি করে দুটো দেশের সম্পর্ক রচিত হয়, সেই সম্পর্কটা এই ঘটনার মধ্যে দিয়ে তা বিঘ্নিত হতে পারে। স্যার, আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে পাকিস্তান দূতাবাসের যে কর্মকর্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, তার আটকের পরে পাকিস্তান দূতাবাসের অন্যান্য যারা উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তারা একটু হুমকি দিয়েছেন যে আমাদের সঙ্গে এরকম একটি ঘটনা ঘটানো হয়েছে, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের যারা রয়েছেন তাদেরকে আমরা দেখে নেব বলে একটু হুমকি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। স্যার, এই বিষয়টি কূটনৈতিক শিষ্টাচারে কতটুকু আসলে গ্রহণযোগ্য আপনি কি মনে করছেন? না, নিঃসন্দেহে এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা হতেই পারে না। কারণ একটা এ ধরনের কোনো হুমকি এবং সেই হুমকির ফলশ্রুতিতে আমরা দেখেছি ইসলামাবাদে বাংলাদেশের একজন দূতাবাস কর্মকর্তা নিখোঁজ হয়ে গেছিলেন, তাকে ৭ ঘন্টা পর তাকে ফেরত পাওয়া গেল। এই যে ঘটনাগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয় এবং শিষ্টাচার বহির্ভূত এবং ইন্টারন্যাশনাল যে নর্মস, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যে রীতিনীতি আছে, যে নীতিগুলো রাষ্ট্র ব্যবহার করে, ইউজ করে, এই ক্ষেত্রে তারা টোটালি লঙ্ঘন করা হয়েছে। আসলে আমি যেটা বলতে চাই যে গত বেশ কিছুদিন যাবৎ আমাদের দুদেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের প্রাপ্তি, বাংলাদেশ যেটা চায় সবসময় সম্পর্ককে গুরুত্ব দিতে, কিন্তু দেখা গেল যে পাকিস্তানের আচরণ
ঠিক বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। বাংলাদেশের কে কখনোই পাকিস্তান বন্ধুত্বপূর্ণ হিসাবে গ্রহণ করে নিচ্ছে না। ফলে এই যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাদের সম্পর্ককে একটু উচ্চতায় নিয়ে যাবে না, এবং নিঃসন্দেহে এটা আমরা মনে করি যে এটা কাম্য নয়, এবং আমাদের সাথে দুদেশের সম্পর্ককে এখন একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করলো। স্যার, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে পাকিস্তান আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছে এবং আমাদের বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, এবং এরপরে বেশ কয়েকটি ঘটনা আমরা দেখেছি বাংলাদেশ দূতাবাসের যারা রয়েছেন পাকিস্তানি তাদেরকেও বিভিন্ন সময় হেনস্থা করা হয়েছে। তো এই গতকালকের ঘটনাটা আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে স্যার আপনার মনে হচ্ছে সামনের দিনগুলোতে? না, একটা তো ঠিক যে আপনি দেখবেন যে ধারাবাহিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে, পাকিস্তানের দূতাবাসের কর্মকর্তাদের পক্ষ থেকে যে ধরনের আচরণ করা হচ্ছে, এবং সেই আচরণগুলো আমার কাছে মনে হচ্ছে এটা তাদের খুব সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তারা এই কাজগুলো করছে। এবং আপনি ঠিকই বলেছেন যে যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এই ঘটনাগুলো একের পর এক ঘটছে, এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটলো সেটাই শেষ কিনা আমি বলতে পারবো না। তবে নিঃসন্দেহে এটা আমি আবারও বলি, যেটা শিষ্টাচার পরিপন্থী এবং আন্তর্জাতিক কূটনীতিক যে সমস্ত রীতিনীতি পালন করা হয় সেটা তার লঙ্ঘনের শামিল। এবং আমি এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সে সম্পর্কটাকে পাকিস্তান নিজেকে এখন প্রশ্নবিদ্ধ করলো। ফলে আমাদের বোধহয় সময় এসছে চিন্তা ভাবনা করার যে আমরা দুই দেশের সম্পর্কটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাব। স্যার আপনাকে ধন্যবাদ। মামুন, স্যার যেমনটি বলছিলেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে কূটনৈতিক তৎপরতা যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই কূটনৈতিক সম্পর্ক কিন্তু এখন বেশ নাজুক অবস্থানে রয়েছে, বিশেষ করে পাকিস্তানের যে ভূমিকা সেই ভূমিকাকে কেন্দ্র করে। তো মামুন, এখনকার মতো এই ছিল এখানকার সব শেষ পরিস্থিতি। মামুন। দর্শক, গতকাল পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা আবরার আটকের একই সময়ে ইসলামাবাদে নিখোঁজ হন বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা জাহাঙ্গীর, এবং এই দুটি ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়ে কথা বলছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তারেক শামসুর রহমান, এবং সাক্ষাৎকারটি গ্রহণ করছিলেন সহকর্মী তানির মেহেদি। যাচ্ছি পরের সংবাদে। আরেক বিশ্লেষকের মতে দুদেশের মধ্যে গত কয়েক মাস ধরে টানাপোড়েনের মধ্যে থাকা কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হলো। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু পাকিস্তানি কূটনীতিক আবরারকে ধরে, এবং তার কিছুক্ষণ পরেই একেবারে বলা যায় কাকতালীয়ভাবে নাকি সুপরিকল্পিতভাবে আমরা বুঝতে পারছি না, বাংলাদেশি কূটনীতিক জাহাঙ্গীরকে পাকিস্তান থেকে উধাও করে দেওয়া হয়। এর সাথে আগের ঘটনা যে ঢাকাতে পাকিস্তানি কূটনীতিককে অ্যারেস্ট করার ঘটনা যদি আমরা মিলাই তাহলে ব্যাপারটি অত্যন্ত উদ্বেগজনক, এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তো বটেই, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক এবং সামগ্রিকভাবে কূটনৈতিক ইতিহাসে এটা একটা চিন্তা করার মতো ঘটনা। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নিখোঁজের পর এ বিষয়ে গতরাতে জানিয়েছিলেন পাকিস্তান প্রবাসী সাংবাদিক মাসকাওয়াত আহসান। সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস কর্মী জাহাঙ্গীর হোসেন অক্ষত অবস্থায় ফিরে এসেছেন বলে ইসলামাবাদের কয়েকজন কূটনৈতিক রিপোর্টার জানাচ্ছেন। সন্ধ্যায় একটা কোচিং সেন্টারে মেয়েকে নিতে যাওয়ার কথা ছিল জাহাঙ্গীর হোসেনের, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উনি সেখানে পৌঁছাতে পারেননি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তার মোবাইল ফোনও বন্ধ ছিল। এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর পরপরই তারা জাহাঙ্গীর হোসেনকে খুঁজতে শুরু করে। নিখোঁজ হবার 7 ঘন্টা পর জাহাঙ্গীর হোসেন ফিরে এসেছেন, কিন্তু উনি কিভাবে নিখোঁজ হলেন বা কিভাবে ফিরে এলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। গাজীপুরের বোর্ড বাজারে ম্যাট্রিক্স নামের একটি সোয়েটার কারখানায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বোর্ডবাজার এলাকার ওই সোয়েটার কারখানার 8 তলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজের সুবিধার্থে প্রায় 1 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বোর্ডবাজার এলাকায় মেট্রিক গার্মেন্টসে আগুন লাগিয়া মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, যানজটে পুরো মানুষের মানে অনেক দুর্ভোগী হইতেছে। 7:30 বাজে আগুন লাগতে এখন আগুন রানিং চলতে আছে এবং চলতেছে, এটা আবার নিবানির চেষ্টা করতেছে ওরা, কিন্তু নিতেছে না। সকাল থেকে আমরা ফায়ার ফাইটিং করতেছি কতটুক ডিফিকাল্টিজের ভিতরে, কারণ এখানে শর্টেজ অফ পানি এবং ওয়াটার, এখানে পানির পরিমাণ খুবই কম, তবুও আমরা ম্যানেজ করে ফায়ার ফাইটিং করতেছি এবং আল্লাহর রহমতে অনেকটা আমরা আমাদের নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এই মুহূর্তে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আছেন সহকর্মী তারিকুজ্জামান শিমুল। সরাসরি চলে আছি তার কাছে। প্রায় 4.5 ঘন্টা জ্বলার পর এখানকার এই আগুন কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণে বলা চলে। তারপর আপনি জানেন যে আগুন নেভার পরও যেহেতু একটি পোশাক কারখানা ছিল, সুতরাং এখানে দেখা যাচ্ছে যে পোশাক কারখানার বিভিন্ন ভাজে ভাজে কিন্তু এই আগুনের সঙ্গে থেকে থাকে। তো সেই দিক বিবেচনায় কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের 16টি ইউনিটের কথা আপনাদেরকে জানিয়েছিলাম, তারা এখনো পর্যন্ত কাজ করছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে আসলে বিল্ডিংটাতে এখনো যে ঠিক উপরের তলায় 8 নম্বর তলাতে এখনো তো কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে নতুন করে। তো সেই দিকটি বিবেচনায় রেখে ফায়ার সার্ভিসের যে 16টি ইউনিট এখানে আছেন, সেই 16টি ইউনিটের মধ্যে 12টি ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশ ঘিরে তারা এই আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে আসলে এখন তারা কিছুক্ষণের মধ্যে হয়তো ঘোষণা দিবেন যে আগুন তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে, কারণ 8 নম্বর তলা থেকে 7 নম্বর তলায় যে সামান্য আগুনটি ছড়িয়ে পড়েছিল সেটি আসলে ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে এবং 8 নম্বর তলার বেশিরভাগ অংশই এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে। তো আমরা কিছু নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এই আজকে সকাল 7:15 থেকে 7:30টার মধ্যে এখানে যখন আগুন লাগে, সেখানে আসলে কিভাবে ঠিক আগুন এখানে লেগেছে সেটি এখনো পর্যন্ত কেউই নিশ্চিত করতে পারেনি। তবে ফায়ার সার্ভিস এবং এখানকার যারা মালিক পক্ষ আছেন এই কারখানা, তারা আমাদের কাছে জানিয়েছেন যে এটি হয়তো শর্ট সার্কিট থেকে হয়তো তারা এই আগুনের সূত্রপাত হতে পারে, কারণ তারা আরো একটি উদাহরণ দিচ্ছেন যে সর্বশেষ শুক্রবার বিকালেও নাকি এখানকার 5ম তলায় একটি এই আগুনের ঘটনা ঘটেছিল। তো সেই আগুনটি আসলে খুব বেশি ছড়াতে না দেওয়ার কারণে আসলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তা তাদের প্রয়োজন হয়নি। তো 8 তলায় মূলত এখানে আগুনটির ব্যাপকতা আজকে বেশি, কারণ এখানে জানানো হয়েছে যে 8 তলায় পুরোটাই আসলে এই গার্মেন্টসের গোডাউন হিসেবে ব্যবহার করা হতো এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের শিপমেন্টের অর্থাৎ রপ্তানি করার জন্য যে সকল পোশাক গত 1 মাসে কিংবা তারও বেশি সময় তারা এখানে স্টক করেছিলেন সেটি আসলে রপ্তানির জন্য অপেক্ষা করছিল। তো সেই পোশাকটিতে আসলে আজকে সকালে যে আগুনের ঘটনাটি ঘটলো সেটি শুরুতে আগুন নিয়ন্ত্রণে আসার কারণে গত 4-4.5 ঘন্টায় বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার মালিক পক্ষ দাবি করেছেন যে তাদের একটা বিশাল অঙ্কের তারা আসলে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই আসলে যে এই কারখানাটির ঠিক পাশেই আপনাদেরকে দেখাচ্ছি যে একটি সিএনজি স্টেশন, আসলে সেই দিকটি বিবেচনায় রেখেই আসলে এখনো পর্যন্ত আরো 4 থেকে 5টি ফায়ার সার্ভিসের ইউনিট নতুন করে এখানে নিয়ে আসা হয়েছে, যেন কোনো ক্রমেই আগুনটি এখানে না এসে পৌঁছায়। কারণ এই সিএনজি স্টেশনে যদি কোনোভাবে আগুনটি পৌঁছে যায় সেক্ষেত্রে হয়তো এটি ব্লাস্ট হতে পারে কিংবা আশপাশে আরো কয়েকটি যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো খুব ভয়াবহ আকারে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই দিক বিবেচনায় করে এখানকার যারা ফায়ার সার্ভিস কর্মকর্তা আছেন এবং আইন শৃঙ্খলা যারা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করছেন তারাও আসলে সতর্ক আছেন এবং এখানকার যে জনপরিস্থিতি যেটি আছে সেটি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শিমুল, পরবর্তীতে এই বিষয়ে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি সোয়েটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তারিকুজ্জামান শিমুল। যেমনটি জানাচ্ছিলেন যে এখনো পুরোপুরি আগুন নির্বাপন করা সম্ভব হয়নি। দেখছেন সময় সংবাদ। জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। তবে তাদের পক্ষ থেকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ না করা হলেও মার্কিন নাগরিকদের জিকা সংক্রমিত দেশে ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। আর অন্তঃসত্ত্বা নারীদের ছোট মাথার শিশু জন্ম দেওয়ার বিষয়ে এই ভাইরাস কতটুকু দায়ী তা আবিষ্কারে ব্যাপক গবেষণা চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ব্রাজিলে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীকে শনাক্ত করা হয় গেল বছরের অক্টোবরে। এর মাত্র 4 মাসে জিকায় সংক্রমিত অন্তঃসত্ত্বা নারীদের গর্ভে জন্ম নিয়েছে প্রায় 4000 ছোট মাথা শিশু। ব্রাজিল ছাড়াও 20টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আশঙ্কা করা হচ্ছে আগামী বছরের মধ্যে কেবল আমেরিকা মহাদেশে এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন 40 লাখ মানুষ। এমন প্রেক্ষাপটে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সোমবার জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সিদ্ধান্ত আসে সংকট মোকাবেলায় প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা চালানোর। তারই অংশ হিসেবে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হলো। সংকট মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হলেও ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এর সঙ্গে বিশেষ করে নিরাপদ থাকতে হবে অন্তঃসত্ত্বা নারীদের। মার্কিন অন্তঃসত্ত্বা নারীদের জিকা সংক্রমিত দেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। জিকা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্কিন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস। সত্যিকার অর্থেই এটি একটি উদ্বেগের বিষয় যে ছোট মাথার শিশু জন্মানোর পেছনে জিকা ভাইরাসের ভূমিকা থাকার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। এই ভাইরাসের সঙ্গে বিকৃত মাথার শিশু জন্মলাভের প্রকৃত সম্পর্ক নিরূপণে প্রচুর তথ্য উপাত্ত সংগ্রহ ও গবেষণা কাজ চলছে। জিকা ভাইরাসবাহী এডিস মশার কামড় থেকে বাঁচতে ল্যাটিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় বাড়ি বাড়ি ঘুরে জনসাধারণকে সচেতন করার কর্মসূচি হাতে নিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। চলছে মশক নিধন কর্মসূচি। জাহিদুর রহমান, সময় সংবাদ। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশাই জিকা ভাইরাস সংক্রমণের জন্য দায়ী। তবে বাংলাদেশে এই রোগের ঝুঁকি কম হলেও এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক। আর বিশেষজ্ঞদের মতে জিকা ভাইরাসের আক্রমণ ঠেকাতে দরকার সচেতনতা। দর্শক দেখুন আমার তৈরি একটি প্রতিবেদন। বিশ্বব্যাপী নতুন এক আতঙ্কের নাম জিকা ভাইরাস। ভাইরাসটির সংক্রমণ ঘটেছে এমন কোন রোগীকে এডিস মশা কামড়ানোর মধ্য দিয়ে এটি স্থানান্তরিত হয়। পরে ওই মশা অন্যদের কামড় দিলে তা ছড়াতে থাকে। তবে সবচেয়ে উদ্বেগজনক যে তথ্যটি উঠে এসেছে তা হলো গর্ভবতী মায়েরা জিকা ভাইরাসে আক্রান্ত হলে শিশুটি মাইক্রোসেফালি বা ছোট আকৃতির মাথা ও ক্ষতিগ্রস্ত ব্রেইন নিয়ে ভূমিষ্ঠ হতে পারে। গত বছর মে মাসে ব্রাজিলে জিকার প্রাদুর্ভাব দেখা যায়। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের 20টিরও বেশি দেশে এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এদিকে গত 28 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়। দর্শক এই সংবাদটি আমরা আবার পরে প্রচার করব। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি 71 মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, কিছুক্ষণ আগে মূলত নেত্রকোনার ওবায়দুল হক তাহের এবং আতাউর রহমান ননির যে ফাঁসির দণ্ড, সেই দণ্ডটি ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়েছে যে তাদের দুজনের বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়েছিল। সেই 6টি অভিযোগের মধ্যে 4টি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং 2টি অভিযোগে এই দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি 2টি অভিযোগ, সেই 2টি অভিযোগে এই দুজনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ আগে মূলত সেই চূড়ান্ত রায়টি ঘোষণা করেছেন বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এখন প্রসিকিউটররা বের হবেন, হয়তো রায়ের সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আমরা সকাল থেকেই যেটি দেখেছি যে সকাল 10:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকায় সকাল 10:30টায় বিচারপতিরা এজলাসে বসেছেন এবং 10:30টার দিকে তারা রায় পড়া শুরু করেছেন এবং তারা যেটি বলেছেন যে 268 পৃষ্ঠার এই চূড়ান্ত রায়টি মূলত সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ সংক্ষিপ্ত করে 3 বিচারপতি ভাগাভাগি করে পড়েছেন এবং পড়া শেষ হয়েছে এবং সাক্ষীদের যে সাক্ষ্য গ্রহণ সেটি পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করার পরে মূলত কিছুক্ষণ আগেই চূড়ান্ত রায়টি ঘোষণা করেছেন এবং সেই রায়ে মূলত 2টি অভিযোগে ওবায়দুল হক তাহের এবং আতাউর রহমান ননির ফাঁসির দণ্ড দিয়েছেন এবং বাকি 2টিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। তো আমি যদি যে 2টি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই 2 রাজাকারের ফাঁসির দণ্ড দিয়েছেন, সেই তাদের মধ্যে একটি অভিযোগ রয়েছে যে 1971 সালের 19 অক্টোবর তাহের ও ননির নেতৃত্বে নেত্রকোনার বারহাট্টা থানার লাউফা গ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ আলী তালুকদার সহ 13 জনকে অপহরণ করে ঠাকুরগাঁ ব্রিজে নিয়ে 7 জনকে হত্যার যে অভিযোগ, সেই অভিযোগে মূলত ওবায়দুল হক তাহের এবং আতাউর রহমান ননিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন এবং আর বাকি যে অভিযোগে এই দুজনকে ফাঁসির দণ্ড দিয়েছেন সেটি হলো যে মুক্তিযুদ্ধ সংগঠক বদিউজ্জামান মুক্তা সহ 6 জনকে আসলে গুলি করে এই 2 রাজাকার হত্যা করেছেন এবং এই 2টি অভিযোগের সপক্ষে ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছেন এবং তারা যেটি বলার চেষ্টা করেছেন যে এই রাষ্ট্রপক্ষের সাক্ষীরা যেটা বলার চেষ্টা করেছেন 1971 সালে ওবায়দুল হক তাহের এবং আতাউর রহমান ননি সশস্ত্র রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং তারা বিভিন্ন মানবতা বিরোধী
অপরাধ সংগঠন করেছেন এবং রাষ্ট্রপক্ষের যে 23 জন সাক্ষী তাদের বিরুদ্ধে এসে সাক্ষ্য দিয়েছেন। যদিও আসামি পক্ষ থেকে একজন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে জমা দেওয়া হলেও সর্বশেষ সময়ে এসে আসামি পক্ষ থেকে কোনো সাক্ষ্য দেওয়া হয় নাই এবং বাকি যে দুটি অভিযোগ মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার এবং মুক্তিযোদ্ধা ফুটবলার দবির হোসেনকে হত্যার যে অভিযোগ, সেই অভিযোগে এই দুই রাজাকারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন এবং এছাড়া আরও যে দুটি অভিযোগ, সেই দুটি অভিযোগে ট্রাইব্যুনাল বলেছেন যে রাষ্ট্রপক্ষের যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে আনা হয় নাই, যার কারণে ঘটনা সত্য হলেও এই দুই অপরাধীর বিরুদ্ধে আসলে অভিযোগগুলো প্রমাণিত হয় নাই। তো সবগুলো আদালত যে রায় দিয়েছেন এটি চূড়ান্ত রায়। হয়তো রাষ্ট্রপক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে, যেহেতু রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ রায়, আসামিপক্ষ ক্ষুব্ধ। আসামিপক্ষের যদিও এখন আমরা প্রতিক্রিয়া পাই নাই, আসামিপক্ষ থেকে আসামি পরিবার এখানে এসেছেন এবং পুরোটা সময় অর্থাৎ 10:30 থেকে এই পর্যন্ত তারা রায়টি শুনেছেন এবং যে আসামি দুজন রয়েছেন সেই আসামি দুজনকেও আমরা দেখেছি সকাল 9:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তারা তাদের উপস্থিতিতেই রায়গুলো আসলে পড়ে শুনিয়েছেন ট্রাইব্যুনালের 3 জন বিচারপতি। তো বলা চলে যে এখন আসলে ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর যারা আছেন তারা বের হবেন এবং বের হওয়ার পরে রায়ের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। হয়তো রাষ্ট্রপক্ষ থেকেও কিছু বলা হবে, আসামি পক্ষ থেকে তাদের প্রতিক্রিয়া জানানো হবে। তো এই ছিল আসলে ওবায়দুল হক তাহের এবং আতাউর রহমান ননির চূড়ান্ত রায়ের, মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের সর্বশেষ খবর। তো সংক্ষেপে আরেকটা এবার জানিয়ে রাখি যে তাদের বিরুদ্ধে 6টি অভিযোগ, 6টি অভিযোগের মধ্যে 4টি প্রমাণিত হয়েছে, 2টি প্রমাণিত হয় নাই, 2টিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি 2টিতে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। তো এই ছিল আসলে সর্বশেষ খবর। মামুন। দর্শক, 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং সে বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন বিস্তারিত। সময় সংবাদ আরও থাকছে। 6 শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই রাজধানীর সেই ক্লিনিকে আবারও চিকিৎসা অবহেলায় 1 শিশুর মৃত্যুর অভিযোগ। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মায়ের হাহাকার। এবং দালালের খপ্পরে পড়ে মিয়ানমার কারাগারে বন্দী বগুড়া ও জয়পুরহাটের 6 যুবক। ফিরিয়ে আনার আকুতি স্বজনদের, প্রশাসন বলছে কার্যক্রম চলছে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দর্শক, আবারও ফিরছি জিকা ভাইরাস নিয়ে যে সংবাদটি করা হয়েছে তাতে। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশাই জিকা ভাইরাস সংক্রমণের জন্য দায়ী। তবে বাংলাদেশে এই রোগের ঝুঁকি কম হলেও এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক। আর বিশেষজ্ঞদের মতে জিকা ভাইরাসের আক্রমণ ঠেকাতে দরকার সচেতনতা। দেখুন আমার তৈরি একটি প্রতিবেদন। বিশ্বব্যাপী নতুন এক আতঙ্কের নাম জিকা ভাইরাস। ভাইরাসটির সংক্রমণ ঘটেছে এমন কোন রোগীকে এডিস মশা কামড়ানোর মধ্য দিয়ে এটি স্থানান্তরিত হয়। পরে ওই মশা অন্যদের কামড় দিলে তা ছড়াতে থাকে। তবে সবচেয়ে উদ্বেগজনক যে তথ্যটি উঠে এসেছে তা হলো গর্ভবতী মায়েরা জিকা ভাইরাসে আক্রান্ত হলে শিশুটি মাইক্রোসেফালি বা ছোট আকৃতির মাথা ও ক্ষতিগ্রস্ত ব্রেইন নিয়ে ভূমিষ্ঠ হতে পারে। গত বছর মে মাসে ব্রাজিলে জিকার প্রাদুর্ভাব দেখা যায়। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের 20টিরও বেশি দেশে এ ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এদিকে গত 28 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ভারত সহ যে কোনো উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দেশে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি রয়েছে। এমন অবস্থায় স্বভাবতই প্রশ্ন ওঠে, বাংলাদেশে জিকা ভাইরাসের ঝুঁকি কেমন? এডিস মশা যেটা দিয়ে এটা ছড়ায় সেটা আছে, কিন্তু যেহেতু জিকা ভাইরাসটা বাংলাদেশে এখনো নেই সেহেতু আমরা এটাকে মনে করছি না যে এখনই আমাদের জন্য এটা অনেক চিন্তার কারণ। ভাইরাসটা বাংলাদেশে আসার ঝুঁকি কতটুকু? এই ঝুঁকিটা রিলেটিভলি কম, কারণ আমাদের দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে আমাদের যোগাযোগ অত বেশি নেই, সরাসরি যোগাযোগ নেই। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায় শুধুমাত্র সচেতনতার উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি এডিস মশা আমরা কন্ট্রোলে রাখি, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাইলে এটা ডেঙ্গুর জন্য আমরা যে ব্যবস্থা নেব একই ব্যবস্থা কার্যকরী হবে। এই জাতীয় জিকা অথবা চিকনগুনিয়া সবগুলির জন্য একই রকম ব্যবস্থা থাকবে। প্রচুর পানি খেতে হবে, প্রয়োজনে স্যালাইন খাওয়া যেতে পারে এবং শুধু প্যারাসিটামল ধরনের জ্বরের ওষুধ খেতে হবে, অন্য ব্যথানাশক কোনো ওষুধ খাওয়া যাবে না। গত শতাব্দীর 40-এর দশকে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় উগান্ডা ও মধ্য আফ্রিকার জঙ্গলে বাস করা বানরের মধ্যে। আর পরবর্তীতে 50-এর দশকে নাইজেরিয়ায় মানব শরীরে প্রথম এর অস্তিত্ব খুঁজে পান বিজ্ঞানীরা। তবে বাংলাদেশে এ ভাইরাসের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায়নি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
৭১ মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির রায় বিষয়ে কথা বলছেন পাবলিক প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আদেশ প্রদান করেছেন। মাননীয় ট্রাইব্যুনাল চেয়ারম্যান সাহেব বলেছেন যে ৩০ লক্ষ শহীদের রক্ত, সেই রক্তের মধ্যে দিয়ে যে তাদের যে রক্ত, সেই রক্তের সাথে কোনো অবস্থায় মিটিগেশন করার সুযোগ নেই। এই জাজমেন্টের মধ্যে দিয়ে এই কথাগুলো বলেছেন। আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে কামিনী চন্দ্র সহ যে ২৭ জনকে হত্যার বিষয়ে আপনারা যে প্রমাণ করতে পারেন, এই বিষয়ে আপনাদের আমরা আসলে জাজমেন্টটা দেখে নেই। আর আমি আগেই প্রথমেই বলেছিলাম যে আমরা ওই চার্জে কোনো সাক্ষী আদালতে আনতে পারিনি। যে ২৭ জনই হিন্দুই ছিলেন, তাদের কোনো যাদের সাক্ষী ছিল আত্মীয় স্বজন, তারা ভারতে চলে যাওয়ার কারণে কোনো সাক্ষী আমরা দিতে পারিনি। আমরা আদালতেই সেটা অনেস্টলি আমরা সেটা প্রসিকিউশন বলেছি। আমরা প্রসিকিউশন পক্ষ এই রায়ে সন্তুষ্ট। আর আসলে দীর্ঘদিন পর ট্রাইব্যুনাল একটি হওয়ার পরেই আজকে এই যে প্রথম জাজমেন্ট, আমরা প্রসিকিউশন টিম একটা কথা বলি যে এখন যে আমাদের শহীদের সংখ্যা নিয়ে নানা রকম বিতর্ক এবং আজকে কোর্ট এই পার্সপেক্টিভে কোর্ট একটি অবজারভেশন দিল, সেটি আপনি বলেছেন। এটা মালুম ভাই বলেন। ইতিমধ্যে এই যে ৩০ লাখ শহীদের বিষয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এই রায়ের মধ্য দিয়েও, রায় প্রদান করার মধ্য দিয়েও মাননীয় ট্রাইব্যুনাল সেই বিষয়ে সেই যুক্তি খণ্ডন করে দৃঢ়তার সঙ্গে বলেছেন যে ৩০ লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বিতর্কের কোনোই অবকাশ নাই। এবং এই ৩০ লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ এবং এই রায়ের মধ্য দিয়ে যে শহীদ পরিবার এবং ভিকটিম পরিবার, তাদের যে সন্তুষ্টির বিষয় এবং তাদের যে আকুতির বিষয়, সেটিও এই রায় প্রদান করার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল গভীরভাবে তার প্রতিফলনের বিষয়টি নজরে রাখে, প্রতিফলন ঘটিয়েছেন জাজমেন্টের মধ্যে। দর্শক, ৭১ মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির যে ফাঁসির রায় দেওয়া হয়েছে সে বিষয়ে কথা বলছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। যাচ্ছি পরের সংবাদে। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সংসদ সদস্যদের পদত্যাগ করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহলের সৃষ্টি করছে। এ ধরনের সিদ্ধান্ত দলকে সঠিক বিরোধী দলের ভূমিকায় রাখবে বলে মনে করছেন দলের এরশাদপন্থী নেতারা। অন্যদিকে রওশনপন্থী নেতারা এটিকে রাজনৈতিক কৌশল বলে দাবি করছেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত এরশাদের রাজনৈতিক চতুরতা হলেও সরকারি হস্তক্ষেপ ছাড়া এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়। বিস্তারিত তানির মেহেদির রিপোর্টে। মাননীয় সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অধীনে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। কিন্তু মহাজোট সরকারের থেকে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করা যায় না বলে অনেকদিন ধরেই বলে আসছিলেন দলটির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। এমন প্রেক্ষাপটে গত রোববার এরশাদের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে মন্ত্রিসভা থেকে দলের সংসদ সদস্যদের পদত্যাগের ব্যাপারে আলোচনা হলেও কবে নাগাদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি। দলের এরশাদপন্থী নেতারা জানান, সত্যিকারের বিরোধী দল হিসেবে পরিচিতি পেতেই মন্ত্রিত্ব ছাড়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন দলের চেয়ারম্যান। আর বৈঠকে দলের রওশন এরশাদপন্থী নেতারা উপস্থিত না থাকলেও এটাকে অন্তর্কোন্দল বলতে নারাজ তারা। যেহেতু পরিষদেও আমাদের সদস্য আছে, কাজেই দুদিকেই আমাদের থাকা অবস্থানটা সাধারণভাবে জনগণ গ্রহণ করতে পারছেন না এবং তাদের চোখে এটা একটা সুবিধাবাদী নীতির মতো মনে হচ্ছে। কার্যকর বিরোধী দলের ভূমিকায় যে শূন্যতা, সেটা পূরণ করার জন্য আমরা মনে করি যে মন্ত্রী পরিষদ থেকে আমাদের সরে আসা বাঞ্ছনীয়। জাতীয় পার্টি কখনো দ্বিধাবিভক্ত হবে না। আমাদের কৌশলটা অন্যান্য রাজনৈতিক দল অনেক সময় বুঝতে পারে না। সমস্ত দায়িত্ব স্যারের উপর দিয়েছেন, এরশাদ সাহেবের উপরে। উনি দায়িত্ব পালন করলেই জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে এরশাদের রাজনৈতিক চতুরতা বলে মনে করছেন। জাতীয় পার্টির ভেতরের সংকট বড়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে নেতৃত্বে একটা দ্বিধা বিভক্তি, একদিকে এরশাদ আর একদিকে রওশন এরশাদ। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এরশাদের চাতুর্যপূর্ণ পদক্ষেপটি হচ্ছে যে এই প্রস্তাবটি বাজারে ছেড়ে দেওয়া। আর সরকার কখনোই চাইবে না যে জাতীয় পার্টি তাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করুক। অবশ্য বিরোধী দল হিসেবে সরকার বিরোধী কোনো আন্দোলন করার পরিকল্পনা জাতীয় পার্টির নেই বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে।
নিউ ইয়র্কে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘন্টায় $15 বাস্তবায়নের পক্ষে লড়াইয়ের ঘোষণা গভর্নরের। এই মজুরি যথেষ্ট নয় বলছেন প্রবাসী বাঙালিরা। বন্দরনগরী চট্টগ্রামে নম্বর প্লেটবিহীন অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধে অভিযানে নেমেছে সিএমপির ট্রাফিক পুলিশ। বিআরটিএ-কে সাথে নিয়ে সকাল থেকে শুরু হয় যৌথ অভিযান। সকাল 10টা থেকে এখন পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 250টি নম্বর প্লেটবিহীন সিএনজি জব্দ করেছে পুলিশ। সিএনজিগুলোকে নগরীর মোসরাবাদ ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে। উচ্চ আদালতে একটি রিটের কারণে পুলিশ ও মালিকদের টোকেন নিয়ে নম্বর প্লেটবিহীন এই সিএনজিগুলো চট্টগ্রামে চলাচলের সুযোগ পায়। পরে রিটটি আদালতে খারিজ হয়ে গেলে আজ থেকে এই সিএনজি চলাচল অবৈধ ঘোষণা করে বিআরটিএ। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই অভিযান শুরু করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিএনজি চালক ও মালিকরা। চট্টগ্রামে মোট 13,000 নিবন্ধিত সিএনজি চলাচলের অনুমতি রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে গতকাল থেকে মিটারে সিএনজি অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধে অভিযানে নেমেছে সিএমপির ট্রাফিক পুলিশ। এই মুহূর্তে নগরীর টাইগার পাস মোড়ে আছেন রিপোর্টার কমল দেব, যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মামুন, আপনি যেটা বলছিলেন গতকালকে চলেছিল মিটারে চলা বাধ্যতামূলক করা হয়েছিল এবং আর আজকে চলছে মূলত যেসব নাম্বার প্লেটবিহীন সিএনজি অটোরিকশা নগরে চলাচল করছে তাদের বিরুদ্ধে অভিযান। আমরা দেখেছি সকাল 7টা থেকে অভিযান শুরু হয় এবং এই অভিযানের মধ্যে পুলিশ সকাল পর্যন্ত প্রায় 250টির বেশি সিএনজি অটোরিকশা তারা জব্দ করেছে। আর এর পরে দেখেছি আমরা কিন্তু শহরে যেসব অবৈধ সিএনজি বা নাম্বার প্লেটবিহীন সিএনজি ছিল সেসব সিএনজি চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। মূলত যেসব সিএনজিকে আটক করা হয়েছে সেগুলো এখন বর্তমানে যে মনসুরাবাদ এলাকায় সেখানে ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে। এর পরপরই নগরীতে সে অন্যান্য যে চলাচলগুলি রয়েছে, যে সিএনজি রয়েছে অনেকটা বন্ধ রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এখন তারা মূলত যেসব সিএনজি মিটার স্থাপন করেছে এবং সেখানে মিটারে চলাচল করছে কিনা তাই পরীক্ষা করে দেখছেন এবং তারা যাত্রীদের সাথে কথা বলছেন। যাত্রীরা কি চুক্তিভিত্তিক চলাচল করছে না মিটারে চলাচল করছে তাও তারা অনুসন্ধান করে দেখছেন এবং যাদের বিরুদ্ধে মিটারে চলাচলের সত্যতা পাওয়া যাচ্ছে না তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে পুলিশ। এখন পর্যন্ত গতকাল এবং আজকে প্রায় 2,500-এর বেশি মামলা হয়েছে বলে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম শহীদুর রহমান আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি জানিয়েছেন যেসব সিএনজি অবৈধভাবে চলাচল করছে তাদের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছেন, যেহেতু উচ্চ আদালতে যে রিটটি ছিল সেই রিটটি কয়েকদিন আগে খারিজ হয়ে গেছে এবং এখন যে এর ফলে যেসব মিটার যেসব নাম্বার প্লেটবিহীন সিএনজি রয়েছে তাদেরকে আটক করা, তাদের চলাচলের কোনো তারা বৈধতা তারা থাকছে না, যে কারণে তারা আজকে সকাল থেকে অভিযান চালাচ্ছে। আমরা পুলিশ কর্মকর্তারা দাবি করছেন অভিযান শুরু হওয়ার পর যেহেতু সকাল থেকে প্রায় 250 সিএনজি তারা আটকে ফেলেছে, এর কারণে কিন্তু সিএনজি চলাচলটা বন্ধ হয়ে যায়। তো এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি নগরের যেসব গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সেসব গুরুত্বপূর্ণ মোড়ের মধ্যে ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক কনস্টেবলরা মূলত সিএনজিগুলো পরীক্ষা করে তারা দুটো পরীক্ষা করছেন। একটি হচ্ছে যে সিএনজিতে মিটার রয়েছে কিনা এবং যাত্রীরা মিটারে চলাচল করছে কিনা, অপরদিকে সিএনজিতে নাম্বার প্লেট রয়েছে কিনা। এই তিনটি বিষয় যে সিএনজির বিরুদ্ধে পাওয়া যাচ্ছে না তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে টো করে মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামে সিএনজি যে চলাচলের যে মিটারে চলাচল এবং নাম্বার প্লেটবিহীন সিএনজির বিরুদ্ধে যে অভিযান তার সর্বশেষ। চিকিৎসা অবহেলায় এক সপ্তাহে 6 শিশুর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে রাজধানীর লালমাটিয়ার অভিযুক্ত সেই ক্লিনিকেই চিকিৎসা অবহেলায় মারা গেল আরও এক শিশু। এবারও একই অভিযোগ। এদিকে একমাত্র সন্তানকে বাঁচাতে বসতভিটা, সহায় সম্বল সবকিছু বিক্রি করে দেয়া বাবা মায়ের সম্বল এখন শুধুই হাহাকার। সন্তানহারা এক মায়ের এ যেন নিঃশব্দ আর্তনাদ। চোখে মুখে তার রাজ্যের বিস্ময়, অবিশ্বাস আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট। নিউমোনিয়ায় আক্রান্ত 2.5 বছরের ছেলেকে শনিবার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করান জামালপুরের ইসলামপুর এলাকার হতদরিদ্র জুলিয়া বেগম। সেখান থেকে শিশু হাসপাতালে পাঠানো হলে দালালদের প্ররোচনায় রোববার নিয়ে আসেন লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে। জুলিয়া ও তার স্বামীর অভিযোগ, ভর্তির পর থেকেই তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে অবহেলার বিষয়টি। শেষমেশ বিয়ের পর 8 বছরের সাধনায় পাওয়া একমাত্র সন্তান মারফতকে সোমবার সন্ধ্যায় হারাতে হয় তাদের। বাড়ি ঘর বিক্রি করে 20,000 টাকা ক্যাশ ধরে হাতে দিয়ে দিছি যে আমার বাচ্চাটা তো আপনারা বাঁচান। সাথে কোনো ভালো ডাক্তার নাই, ভালো সিস্টার নাই, ওই কি একটা লেরাবের একটা ডাক্তার আছে। এই ক্লিনিকেই গত বছরের অক্টোবরে এক সপ্তাহে চিকিৎসা অবহেলায় প্রাণ হারায় 6 শিশু। এরপর উচ্চ আদালত ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেন। আদালতের নির্দেশের স্থগিতাদেশ নিয়ে ক্লিনিকটি পুনরায় চালুর কথা বলা হলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি কর্তৃপক্ষ। পেশেন্ট এক্সপায়ার
করার পর যেটা হয়েছে যে বিভিন্ন লোকজন তার সাথে কথা বলে তার মানে সেও পাগল হয়ে গেছে। শিশু মারফতের মৃত্যুর পর টাকা পয়সা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় ক্লিনিক কর্তৃপক্ষ। পুলিশের উপস্থিতিতে স্থানীয় রাজনীতিকদের মধ্যস্থতায় সোমবার রাতে চলে দফায় দফায় দেন দরবার। আমি সোশ্যাল রিপোর্ট করলাম, প্রস্তুত করলাম বাচ্চার, আমি বাচ্চা লাশ মর্গে প্রেরণ করবো, আইনানুগ ব্যবস্থা হবে। পুলিশের এমন আশ্বাসের পর ভোর রাতে একটি অ্যাম্বুলেন্সে করে মারফতের মরদেহ পাঠানো হয় জামালপুরে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। উন্নত জীবনের স্বপ্নে প্রায় 9 মাস আগে সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঘর ছাড়েন বগুড়া ও জয়পুরহাটের 6 যুবক। স্থানীয় দালালরা তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা নিলেও দীর্ঘদিন ধরে কোনো খোঁজ দিতে পারেনি। তবে সম্প্রতি রেড ক্রসের চিঠির মাধ্যমে স্বজনরা জানতে পারেন 6 জনই মিয়ানমারের একটি কারাগারে বন্দী রয়েছেন। অবশ্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন তাদের দেশে ফেরানোর কার্যক্রম শুরু হয়েছে। রবিউল ইসলাম রবির তোলা ছবি ও মাজিদুর রহমানের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চেষ্টা করতেছি, আপনাদের সহযোগিতা কামনা করি। আমার ছেলেদের অতি তাড়াতাড়ি বাড়িতে ফেরা আছে। বগুড়ার দুধচাচিয়া উপজেলার বিশা গ্রামের আবু ইউসুফের জন্য মাসের পর মাস চোখের জলে দিন কাটে তার বাবা সাইদুর রহমানের। শুধু সাইদুর রহমান নন, পার্শ্ববর্তী এলাকা জয়পুরহাটের গোপীনাথপুর গ্রামের আরো 5 পরিবারের একই দশা। ভালো রোজগারের আশায় 2015 সালের 27 এপ্রিল তারা একসাথে পাড়ি দেয় মালয়েশিয়ার উদ্দেশ্যে। টেকনাফ থেকে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক হয় তারা। 6 মাস পর পরিবারগুলো জানতে পারেন রাখাইন স্টেটের সিটওয়ে কারাগারে আটক রয়েছে তারা। 10 মাস হচ্ছে স্বামীর কাছে 2টা জামাইয়ের পাতত ভাত দিতে পারেন। আমি কিভাবে কাটাই? আমরা চাই আমার আব্বা বাড়িতে ফিরে আসুক তাড়াতাড়ি। বিশা গ্রামের শফিকুল জানায় স্থানীয় দালাল আমির হোসেন ও বাহাজুলের মাধ্যমে কক্সবাজার হয়ে সাগর পথে মালয়েশিয়ায় পাড়ি জমায় সে সহ 116 জন। পথে থাইল্যান্ডের একটি পাহাড়ে তুলে দালালরা অমানবিক নির্যাতন করে তাদের। তবে বিকাশের মাধ্যমে 2 লাখ টাকা দিয়ে সেখান থেকে জীবন নিয়ে ফিরে আসে শফিকুল। মারধর করেছে, টেকা লিছে, কলার পাতা কাঁকড়া, জীবন বাঁচানোর জন্য আর কি, যাই যেটা খাদ্যকার খাচ্ছে। ঘটনার সত্যতা জানতে আমির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান জয়পুরহাটের ফুলদিঘি বাজারে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে আগেই পালিয়ে যান তিনি। তবে মোবাইলে জানান ব্যস্ত আছেন, পরে কথা হবে। আপনার মাধ্যমে যে মালয়েশিয়া নিয়ে গেছিলেন তাদের কি অবস্থা কি এখন? না ওটা তো কোনো সমস্যা নাই। এদিকে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মিয়ানমারের কারাগারে আটকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আমরা সরকারিভাবে যে করণীয়গুলো আছে সেগুলো আমরা করে যাচ্ছি। তা আমি আশাবাদ ব্যক্ত করছি যে খুব শীঘ্রই তারা মাতৃভূমিতে ফিরে আসবে। স্থানীয় দালাল আমিন বাহাজুল সহ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফের 22 দালাল চক্র সমুদ্র পথে মানব পাচারের সাথে জড়িত। সময় সংবাদ, বগুড়া। নিউ ইয়র্কে ফাস্টফুড প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় $15 ঘোষণা দিয়ে সব কাজের জন্যই এ মজুরি বাস্তবায়নের পক্ষে প্রয়োজনে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তার এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে শ্রমিকদের মজুরি বাড়ানোর বন্ধ্যাত্মতা স্থায়ীভাবে দূর করার অঙ্গীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে নিউ ইয়র্কের জীবনযাত্রায় ঘন্টায় $15 মজুরিও যথেষ্ট নয় বলে জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে 2002 সাল থেকে মজুরি বৃদ্ধির আন্দোলন করে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অবশেষে শুক্রবার নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার 1,50,000-এরও বেশি ফাস্টফুড শ্রমিকের ন্যূনতম মজুরি $15 করার সিদ্ধান্ত গ্রহণ করে। কেবল ফাস্টফুড নয়, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করতে বেসরকারি প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম মজুরি $15 করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবার ঘোষণা দেন নিউ ইয়র্কের গভর্নর। শ্রমিকদের মজুরি নিয়ে গেল কয়েক দশক থেকে বৈষম্য চলে আসছে। নিউ ইয়র্কের শ্রম বিভাগ ফাস্টফুড শ্রমিকদের মজুরি বৃদ্ধির ব্যাপারে এ সংক্রান্ত বোর্ডে সুপারিশ গ্রহণ করেছে। এর মাধ্যমে আমরা এক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলাম। আমরা সব শ্রমিকের মজুরি প্রতি ঘন্টায় $15 করার প্রস্তাব করছি। এর বাস্তবায়নে প্রয়োজনে যুদ্ধে নামার ঘোষণা করছি। নিউ ইয়র্কের গভর্নরের এই প্রস্তাবকে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি মজুরি সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করেন তিনি। মজুরি বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন বাইডেন। শুধু নিউ ইয়র্কে নয়, সব রাজ্যেই আমরা মজুরি বৃদ্ধির চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি বাড়ছে, কিন্তু মধ্যবিত্তের মজুরি একই জায়গায় থেমে আছে। প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগেই মজুরি সমস্যার সমাধান করতে চাই আমরা। এদিকে ন্যূনতম মজুরি $15ও যথেষ্ট নয় বলে মনে করেন প্রবাসী বাঙালিরা। এছাড়া জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে আয়করও বাড়তি বোঝা বলে জানান তারা।
আপনি 1 টাকাও ফাঁকি দিতে পারবেন না, 25 পয়সা বন্ধ ফাঁকি দিতে পারবেন না, আপনাকে ট্যাক্স দিতেই হবে। আগে ট্যাক্স কাটতো $30 পার উইক, এখন ট্যাক্স কাটে পার উইক $60, যেটা বাড়লো সেটাই চলে গেল। নিউ ইয়র্কের জীবনযাত্রার সাথে যেরকম ব্যয়বহুলতা সবকিছু বেড়েছে, খাবারের দ্রব্যমূল্য বা জামা কাপড় বলেন সবকিছুর মধ্যেই, এটা আসলে হচ্ছে না। আয় থেকে আমাদের ব্যয় বেশি নিউ ইয়র্কে, সো আমাদের অবশ্যই উচিত $15 আওয়ার করার। আর ডাঙ্কিন ডোনাট এখন 10.50 করে আওয়ার ইজ নট এনাফ ফর অল পিপল। ফাস্টফুড শ্রমিকদের মজুরি বৃদ্ধির বাড়তি $1.8 বিলিয়ন, সরকারি কোষাগারে $5.5 মিলিয়ন রাজস্ব বাড়াবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে 6,40,00,000 শ্রমিক কাজ করছেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলার খবর, আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ প্রসঙ্গ। নামিবিয়াকে গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। কক্সবাজারে আফ্রিকার দেশটিকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার যুবারা। এর আগে প্রথম ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের স্পিন ভেলকিতে তছনছ হয়ে গেছে নামিবিয়ার অল আউট হয় মাত্র 65 রানে। জবাবে 34 ওভার বাকি থাকতে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী মিরাজের দল। 5 ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এর আগে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই হোঁচট খায় নামিবিয়ান যুবারা। দলীয় 6 রানে সাইফুদ্দিনের বলে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন নামিবিয়ান ওপেনার লাফতি। এরপর নিকো দাভিনকে সঙ্গ দিতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান অধিনায়ক জেন গ্রিন। পরে দাভিন আর লোহান জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর ইয়াং টাইগারদের স্পিনারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারালে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। নামিবিয়ার নিকো ডাভিন 19 ও লোহান 17 রান করেন। বাকিরা 2 অঙ্কের কোটা ছুঁতে পারেননি। অধিনায়ক মেহেদী মিরাজ, সাওন ও আরিফুল ইসলাম 2টি করে উইকেট নেন। এই ম্যাচ ইউথ ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ 74 উইকেট শিকারের অনন্য রেকর্ড করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 13 রানে আউট হন 2 ওপেনার পিনাক ঘোষ ও সাইফ হাসান। তবে উইকেট আগলে রেখে বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দেন জয়রাজ শেখ ও নাজমুল হোসেন শান্ত। জয়রাজ 34 ও শান্ত 14 রানে অপরাজিত থাকেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির আদেশ। 6টি অভিযোগেরই 4টি প্রমাণিত। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা জাহাঙ্গীরের নিখোঁজের ঘটনা প্রতিহিংসা প্রবণ মানসিকতার ফল, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গাজীপুরের বোর্ড বাজারে সোয়েটার কারখানায় ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বে জরুরি অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। গবেষকরা বলছেন বাংলাদেশে ঝুঁকি কম, সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং বাংলাদেশের যুবাদের আগুন ঝরা পারফরমেন্সে অসহায় আত্মসমর্পণ নামিবিয়ার। 8 উইকেটের বিশাল জয়, কোয়ার্টার ফাইনালে ইয়াং টাইগারদের প্রতিপক্ষ নেপাল। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।